ওয়েলকাম ফিউচার ডক্টর। তাহলে এইবার আমরা এখান থেকে শুরু করব পড়াটা। এর আগেও অল্প কিছু কিছু জিনিস বাকি আছে যেগুলো এই লেকচারে আমরা কমপ্লিট করে নেব। প্রথমে কি বলেছে, দ্য সাইজ অফ দ্য পপুলেশন টেলস আস এ লট অ্যাবাউট স্ট্যাটাস অ্যান্ড হ্যাবিটেট। স্ট্যাটাস আর হ্যাবিটেট বলতে কি বোঝাচ্ছে, ধরো একটা পপুলেশনের যে সাইজ রয়েছে, এবার সেটা ধীরে ধীরে বাড়ছে না কমছে, সেইটা ডিপেন্ড করে আমরা বলতে পারি যে পপুলেশনটার ফিউচার কি হতে পারে। এবার ধরো কোনো পপুলেশন যদি দেখি আমরা বাড়ছে, তার মানে সেখানকার হ্যাবিটেট বলতে পারি যে হ্যাবিটেট মানে কি, পপুলেশনটা যেখানে রয়েছে সেই জায়গাটা, সেখানে কোনো প্রিডেশন রয়েছে কিনা, সেখানকার এনভায়রনমেন্ট কীরকম, সেখানকার খাবার কতটা পাওয়া যাচ্ছে সেইগুলো। এবার অবভিয়াসলি সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলেই পপুলেশন বাড়বে। তাহলে পপুলেশন জেনে কিন্তু আমরা সেটার স্ট্যাটাস, হ্যাবিটেট এই সব কিছু কিন্তু একটা আইডিয়া করতে পারি। এই কথাটাই এখানে বলেছে। তার পরের লাইনে এটা এক্সপ্লেন করে বলেছে যে হোয়েন এভার ইকোলজিক্যাল প্রসেস উই উইশ টু ইনভেস্টিগেট ইন এ পপুলেশন, বি ইট আউটকাম অফ কম্পিটিশন with another species, impact of a predator, the effect of pesticide application, we always evaluate them in terms of change in population size. মানে ধরো পপুলেশন সাইজ বাড়ছে না কমছে, চেঞ্জ ইন পপুলেশন সাইজ। এবার ধরো এই প্রত্যেকটা লাইন যদি আমরা বুঝি, কম্পিটিশন মানে কি, ধরো যেটা এক্সাম্পল দিয়েছিলাম যে একটা জঙ্গলে কি হচ্ছে, বাঘ আছে আর সিংহ রয়েছে আর কিছু হরিণের দল রয়েছে। এবার বাঘ আর সিংহর মধ্যে কি হবে, কম্পিটিশন হবে যে কে শিকার করে খাচ্ছে। এবার ধরো কম্পিটিশনে দেখা যাচ্ছে বাঘ বেশি জোরে দৌড়াতে পারে, সেই জন্য ওরা বেশি শিকার পাচ্ছে। তার ফলে কি, বাঘের সংখ্যা ধীরে ধীরে বাড়বে আর সিংহের সংখ্যা ধীরে ধীরে কমবে। তার মানে কি, চেঞ্জ ইন পপুলেশন সাইজ দেখে আমরা কম্পিটিশনে কে জিতছে কে হারছে, বা ধরো দেখা যাচ্ছে যে এবার হরিণের সংখ্যা এতই কম যে বাঘ আর সিংহের কম্পিটিশনে দুজনেরই লস হচ্ছে। তার ফলে কি হবে, যে চেঞ্জ ইন পপুলেশন দুজনেরই তখন কমতে থাকবে। এটা আমরা বলতে পারছি কম্পিটিশনের ক্ষেত্রে। তারপর যেটা বলেছে যে প্রিডেটার, এবার এই কথাটাই হরিণের ক্ষেত্রে যদি আমরা অ্যাপ্লাই করি, যে বাঘ আর সিংহ দুটোই যেহেতু রয়েছে, তার ফলে হরিণের পপুলেশন ধীরে ধীরে কমছে, তার মানে প্রিডেশন অনেক বেশি হচ্ছে বলে পপুলেশন সাইজ কমছে। ঠিক একইভাবে পেস্টিসাইড, এবার ধরো আমি পেস্টিসাইড ইউজ করছি বলে কোনো একটা এলাকাতে অনেক বেশি পেস্টিসাইড ইউজ হচ্ছে, তার ফলে কি হবে, সেখানকার পোকামাকড়ের সংখ্যা অনেক কমে যাবে। তার মানে কি, অ্যাকচুয়ালি চেঞ্জ ইন পপুলেশন সাইজই তো হচ্ছে। তো চেঞ্জ ইন পপুলেশন সাইজ থেকে কিন্তু আমরা এই সব জিনিসগুলো এভালুয়েট করতে পারি, এই কথাটাই এখানে বলেছে। তারপর দ্য সাইজ ইন নেচার কুড বি, এবার দেখো পপুলেশন ডেনসিটি, একটা কথা, পপুলেশন ডেনসিটি, কোনো কিছুর ডেনসিটি বলতে কি বোঝো, কোনো কিছুর ডেনসিটি বলতে আমরা বুঝি যে একটা নির্দিষ্ট এরিয়াতে কত সংখ্যক পপুলেশন রয়েছে, ওটাই হচ্ছে পপুলেশন ডেনসিটি। তো এখানে বলেছে যে পপুলেশন ডেনসিটি 10-এর কমও হতে পারে, যেমন এক্সাম্পল সাইবেরিয়ান ক্রেন, যেটা হচ্ছে ভরতপুরে আসছে ওয়াটারল্যান্ডে, সাইবেরিয়ান ক্রেন এক ধরনের পাখি, সেটা কি মাত্র 10টারও কিন্তু কম আসে। আবার মিলিয়নও হতে পারে পপুলেশন, যেমন ক্ল্যামাইডোমোনাস পন্ডে, একটা পুকুরের মধ্যে ক্ল্যামাইডোমোনাস যে রয়েছে সেটা কতটা রয়েছে, মিলিয়ন হতে পারে, অনেক প্রচুর, কারণ অবভিয়াসলি সিঙ্গেল সেলুলার রয়েছে, তো প্রচুর সিঙ্গেল সেলুলার অর্গানিজম তো প্রচুর থাকবে। হ্যাঁ, ক্ল্যামাইডোমোনাস। তারপর বলছে পপুলেশন সাইজ টেকনিক্যালি কল্ড পপুলেশন ডেনসিটি। কেন, অবভিয়াসলি একটা নির্দিষ্ট জায়গাতে পার ইউনিট এরিয়াতে কতগুলো পপুলেশন সাইজ রয়েছে সেটা যদি আমরা বলি, ওটা হচ্ছে পপুলেশন ডেনসিটি, যেটাকে আমরা এন দিয়ে ডিনোট করছি। এবার ধরো আমরা যদি বলি ভারতের পপুলেশন ডেনসিটি কত, সেটা দেখবে পার কিলোমিটারে কিন্তু বলা থাকে যে এত ডেন্স। এবার যদি আমরা টোটাল ভারতের পপুলেশন বলি, ওটা টোটাল পপুলেশন হচ্ছে। তো একটা নির্দিষ্ট জায়গা যখন আমি বলে দিচ্ছি, একটা আয়তন বলে দিচ্ছি, সেখানে যেই পপুলেশনটা থাকে সেটাই হয়ে গেল ডেনসিটি। হ্যাঁ, নিড নট নেসেসারিলি বি মেজার ইন নাম্বার অনলি। এইবার দেখো, এইটা বোঝার জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে, আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো একটা মাঠ রয়েছে, এটা একটা ফিল্ড রয়েছে। এবার ফিল্ডের মধ্যে আমি তোমাকে বলছি একটা পপুলেশন এ স্পিসিসের পপুলেশন রয়েছে 1, আর বি স্পিসিসের পপুলেশন রয়েছে ধরো 10টা। এবার আমি যদি তোমাকে বলি এই ফিল্ডটার মধ্যে, এই মাঠটার মধ্যে কোন স্পিসিসের মাহাত্ম্য বেশি, অর্থাৎ কোন স্পিসিসের গুরুত্ব বেশি বা কোন স্পিসিসের এফেক্টটা অনেক বেশি হবে, এবার অবভিয়াসলি তোমরা কি বলবে,
বি স্পিসিস, কারণ বি স্পিসিসের যেই প্রাণীটা রয়েছে সেটা 10টা রয়েছে, এ স্পিসিসের কম গুরুত্ব হবে কেন, কারণ একটা রয়েছে। এইবার যদি আমি তোমাকে বলে দিই এ যে স্পিসিসটা সেটা একটা বট গাছ, হ্যাঁ, আর বি যে স্পিসিসটা সেটা হচ্ছে ঘাস। এবার তোমরা আমাকে বলো যে একটা বট গাছ একটা মাঠে রয়েছে, এইবার তার বেশি গুরুত্ব হবে না 10টা ঘাস রয়েছে মাঠে, কে বেশি এফেক্ট ফেলবে নেচারে? অবভিয়াসলি একটা বট গাছ, কারণ সে বিশাল হিউজ। তার মানে কি, আমি যে সবসময় ওই কথাটাই এখানে বলেছে যে সবসময় যে আমি পপুলেশনকে নাম্বার দিয়ে ডিনোট করব তা না, কারণ সেক্ষেত্রে আমার মাঝে মাঝে ভুল আইডিয়া হতে পারে। যেমন বট গাছের পপুলেশন ওখানে কটা ছিল, একটা, কিন্তু তার এফেক্ট অনেক বেশি। সেই ক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমি বায়োমাসের নেব, সাহায্য নেব। এবার বায়োমাস কি, বায়োমাস হচ্ছে টোটাল যেই অর্গানিক ম্যাটেরিয়ালটা রয়েছে কোনো প্রাণীর সেটা কতটা রয়েছে। এবার কম্পেয়ার করো, বট গাছের বায়োমাস কিন্তু 10টা ঘাসের থেকে অনেক 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 বেশি হবে। তাহলে সেইখানে আমি একটা ক্লিয়ার আইডিয়া পাচ্ছি যে বায়োমাসও কিন্তু খুব ইম্পর্টেন্ট, শুধু নাম্বার নয়। শুধু নাম্বার দিয়ে বিচার করলে হবে না, কারণ বটগাছ একটা ছিল কিন্তু বটগাছের বায়োমাস অনেক বেশি বলে তার ইম্প্যাক্টটা কিন্তু নেচারে অনেক বেশি 10টা ঘাসের থেকে। বুঝতে পেরেছো? তো এই কথাটাই এই পরবর্তী স্ট্যান্ডারে বুঝিয়েছে। এবার দেখি আমরা কি কি বলেছে এখানে এনসিইআরটি লাইন বাই লাইন। হ্যাঁ, তো এখানে বলেছে যে এই যে মেজার ইন নাম্বার অনলি, যে শুধু যে নট নেসেসারি যে সবসময় নাম্বার দিয়েই করবো। হ্যাঁ, অল দ্য টোটাল নাম্বার ইজ জেনারেলি দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মেজার অফ পপুলেশন ডেনসিটি। এইটা কিন্তু একটা এমসিকিউ হয়ে যেতে পারে যে টোটাল নাম্বারটা হচ্ছে সব থেকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মেজার অফ পপুলেশন ডেনসিটি। এখানে অপশান দিয়ে দিতে পারে যে পপুলেশন ডেনসিটি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মেজার কী কী, সেখানে একটা হচ্ছে টোটাল নাম্বার দিয়ে দেবে, আবার বায়োমাস দিয়ে দেবে, ধরো অন্যান্য কাউন্ট দিয়ে দেবে, হ্যানা ত্যানা অন্য কিছু। তাহলে সেই ক্ষেত্রে উত্তর কী হবে, টোটাল নাম্বার। হ্যাঁ, তারপর বলেছে ইট ইজ সাম কেসেস আইদার মিনিংলেস অর ডিফিকাল্ট টু ডিটারমাইন। কিন্তু কিছু কেসেসের ক্ষেত্রে হচ্ছে মিনিংলেস আর ডিফিকাল্ট টু ডিটারমাইন হয়ে যায়, যে ক্ষেত্রে আমি বললাম মাঠের এক্সাম্পলটা বললাম। হ্যাঁ, অর্থাৎ নর্মালি যদি এমসিকিউ দেয় তোমাকে যে নর্মাল অবস্থায় যে টোটাল নাম্বার ইজ জেনারেলি দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মেজার অফ পপুলেশন, ট্রু না ফলস পপুলেশন ডেনসিটি, অবভিয়াসলি চোখ বন্ধ করে ট্রু হবে। এই লাইনটাই একটু ঘুরিয়ে যদি বলে দেয় যে টোটাল নাম্বার ইজ অলওয়েজ, এখানে জেনারেলির জায়গায় অলওয়েজ দিয়ে দিল, দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মেজার অফ পপুলেশন ডেনসিটি, তাহলেই কিন্তু এটা ফলস হয়ে যাবে, কারণ অলওয়েজ অবভিয়াসলি না। যেমন এইখানে এক্সাম্পল দিচ্ছি, ইন অ্যান এরিয়া দেয়ার আর 200 ক্যারট গ্রাস পার্থেনিয়াম, যেটা ক্যারট গ্রাসের সাইন্টিফিক নেম দিয়েছে পার্থেনিয়াম হিস্টেরোফোরাস প্ল্যান্ট, বাট অনলি এ সিঙ্গেল হিউজ বেনিয়ান ট্রি। যেই এক্সাম্পলটা দিলাম যে একটা বেনিয়ান ট্রি রয়েছে আর 200টা ক্যারট গ্রাস রয়েছে। হ্যাঁ, এবার ক্যারট গ্রাস অবভিয়াসলি ছোট, বেনিয়ান ট্রি বিশাল বড়, জানোই বটগাছ যেটা। স্টেটিং দ্যাট দ্য পপুলেশন ডেনসিটি অফ বেনিয়ান ইজ লো, অবভিয়াসলি বেনিয়ান ট্রি একটা রয়েছে তো পপুলেশন ডেনসিটি লো, যেখানে ক্যারট গ্রাসের পপুলেশন ডেনসিটি কি 200, অর্থাৎ 200 গুণ বেশি অফ দ্য বেনিয়ান গাছের থেকে। কিন্তু বেনিয়ান গাছের মাসটা কি এনর্মাস রোল অফ বেনিয়ান ট্রি, যেটা বললাম আমি যে বেনিয়ান ট্রির কিন্তু রোলটা অনেক বেশি ওই নেচারে, ইন দ্যাট অফ কমিউনিটি। ইন সাচ কেসেস দ্য পার্সেন্ট কভার, এই যে বায়োমাস, ইজ মোর মিনিংফুল মেজার ইন দ্য পপুলেশন সাইজ। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, বায়োমাসটা কিন্তু মোর মিনিংফুল মেজার। বুঝতে পেরেছ? তারপর টোটাল নাম্বার ইজ এগেইন নট easily adaptable measure if the population is huge and counting is impossible। এবার আরেকটা জায়গায় কখন প্রবলেম হবে, যে ক্ষেত্রে প্রচুর পরিমাণে অর্গানিজম রয়েছে, যেখানে হিউজ আর কাউন্টিং যেখানে ইম্পসিবল, করতেই পারবে না। এক্সাম্পল দেখো কি দিয়েছে, কাউন্টিং ইজ ইম্পসিবল আর ভেরি টাইম কনজিউমিং ইফ ইউ হ্যাভ ডেন্স ল্যাবরেটরি কালচার ব্যাকটেরিয়া। যেমন একটা ব্যাকটেরিয়ার কালচার করছো, অনেক ব্যাকটেরিয়া, এবার একটা কালচার প্লেটে তো প্রচুর ব্যাকটেরিয়া থাকে না পেট্রি ডিশের মধ্যে, ওখানে কি তুমি গুনতে পারবে যে একটা ব্যাকটেরিয়া, দুটো ব্যাকটেরিয়া, তিনটা? সেক্ষেত্রে অসম্ভব। হ্যাঁ, তো ওইটাই এখানে বলেছে যে ব্যাকটেরিয়ার পেট্রি ডিশ যে রয়েছে ওইখানে কিন্তু এটা সম্ভব না গোনা। বুঝতে পেরেছ? তারপর বলছে সামটাইমস ফর সার্টেন ইকোলজিক্যাল ইনভেস্টিগেশন দেয়ার ইজ নো নিড টু নো অ্যাবসোলুট পপুলেশন ডেনসিটি। কিছু কিছু জায়গায় যখন আমি ইকোলজিক্যাল ইনভেস্টিগেশন করছি, এবার পপুলেশন ডেনসিটি আমরা কেন জানতে চাই, কোনো একটা জায়গার
ধরো ভারতের পপুলেশন ডেন্সিটি কেন জানতে চাই, তার ইকোলজিটা বোঝার জন্য, যে ইন্টারাকশন কি হচ্ছে, তবেই তো গভর্নমেন্ট সেই রকম ধরনের স্কিম আনবে যে এই জায়গাটায় পপুলেশন ডেন্সিটি এত, ওই জায়গাটায় পপুলেশন ডেন্সিটি এত, তার মানে এখানে বেশি রোড লাগবে, ওখানে বেশি কানেক্টিভিটি লাগবে, সেই জন্য। হ্যাঁ, এইবার এখানে যেটা বলেছে যে ইকোলজিক্যাল স্টাডিজ করার জন্য পপুলেশন ডেন্সিটি করি। তাছাড়া ধরো জলে ওটা তো মানুষের পপুলেশন হলো, এবার ধরো জঙ্গলের মধ্যে যে বিভিন্ন প্রাণীদের পপুলেশন গোনা হয়, সেটা কেন, সেক্ষেত্রেও হচ্ছে ইম্পর্টেন্ট ইকোলজিক্যাল ফ্যাক্টর রয়েছে। যেমন ধরো আমরা বলি না যে এই পশুটা এন্ডেঞ্জার, যে এই পশুটা হচ্ছে মোটামুটি যথেষ্ট পরিমাণে রয়েছে, কেন বলি, ওটা পপুলেশন গুণেই বলি। এইবার দেখো এখানে দুটো জিনিস বলছে যে আমরা কিভাবে বাঘের সংখ্যা গুনি, বা একটা ধরো পুকুর রয়েছে, পুকুরে কিভাবে মাছের সংখ্যা গুনবো। এবার একটা পুকুরে মাছ রয়েছে, তুমি তো একটা একটা করে মাছ ধরে অসম্ভব, তাহলে সেক্ষেত্রে কি করব, পুকুরের মাছের সংখ্যা কিভাবে গুনবো। এই ধরো টোটাল পুকুর রয়েছে, পুকুরটা আমি জানি টোটাল কত, সমান, এটা সমান ভাগে ভাগ হলো না, ধরে নাও সমান ভাগে ভাগ করছি। এই একটা বিশাল বড় পুকুর রয়েছে, তাকে আমি এতগুলো ভাগে ভাগ করলাম, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা ভাগে ভাগ করলাম। এবার কি করব, এই জায়গাটায় আমি জাল ফেললাম, পুরো এই অংশটুকুতে জাল ফেললাম, দেখা গেল এখান থেকে আমার টোটাল 20টা মাছ উঠলো। হ্যাঁ, তার মানে এই জাস্ট এক ভাগ থেকে যদি 20টা ভাগ ওঠে, তাহলে টোটাল 12 ভাগে কটা মাছ থাকার সম্ভাবনা রয়েছে, ইন্টু 12 করে দেব, তাহলেই আমি পেয়ে যাব। তাহলে কত হবে, 240, মানে 2400। তার মানে কি হচ্ছে, এখান থেকে আমি টোটাল পুকুরে কত মাছ আছে তার একটা এস্টিমেট আইডিয়া করতে পারলাম। কারণ পুকুরে মাছ গোনা তো অসম্ভব, তুমি একটা দুটো করে ধরাই মাছ গুনতে পারবে, তা পারবে না। হ্যাঁ, তো এইরকমভাবে কিন্তু পপুলেশন নাম্বারটা আমরা এস্টিমেট করি। তাছাড়া ধরো বাঘের সংখ্যা আমরা কিভাবে গুনি, বাঘের সংখ্যা গুনি হচ্ছে ফিকাল প্যালেট থেকে, অর্থাৎ বাঘের যে পটি রয়েছে সেই পটি থেকে, বা ধরো যেটা হচ্ছে পাগ মার্চ, অর্থাৎ যেটা হচ্ছে বাঘের পায়ের ছাপ দেখে কিন্তু আমরা বাঘের সংখ্যা জঙ্গলে গুনি। কারণ পুরো জঙ্গলে একটা মানে জাস্ট বাঘ ইন্ডিভিজুয়ালি গোনাও অসম্ভব। তো এই কথাগুলি এই জায়গাটায় কিন্তু বলেছে, এক্সপ্লেন করেছে। দেখো পড়ি এবার কি এখানে বলেছে, যে এইটা বললাম যে নো নিড টু নো অ্যাবসোলিউট পপুলেশন ডেনসিটি। তার ফলে যেটা আমি বললাম যে পুকুরে যে মাছের সংখ্যাটা আমি গুনছি, ওখানে তো অ্যাবসোলিউট যে মাছ 24,000টা মানে 2,400টাই আছে গ্যারেন্টি না, মোটামুটি একটা আইডিয়া করতে পারি যে অ্যাবসোলিউট যে আমার মাছের সংখ্যা লাগবে তা নয়, একটা জাস্ট আইডিয়া করলাম। এরপর দেখো আর কি কি বলেছে এখানে। হ্যাঁ, এবার ওই কথাটা এখানে এক্সপ্লেন করবে। কোথায় গেল, হ্যাঁ, সাম সার্টেন, এই যে sometime for certain ecological investigation there is no need to know absolute population density, relative density যেটা মাছের ক্ষেত্রে করলাম হচ্ছে সার্ভ দ্য পারপোজ ইকুয়ালি ওয়েল। তো মোটামুটি একটা আইডিয়া পেলেই হয়, সেটাই বলেছে। ফর ইনস্ট্যান্স দ্য নাম্বার অফ ফিশ কটস পার ট্র্যাপ ইজ গুড এনাফ টু মেজার দ্য টোটাল পপুলেশন ডেন্সিটি ইন লেক, যেটা আমি এক্সাম্পল দিয়ে বললাম। উই মোস্টলি অব লাইক টু এস্টিমেট দ্য পপুলেশন সাইজ ইনডিরেক্টলি, এবার ইনডাইরেক্টলিও গুনি কীভাবে, যেটা বাঘের কাউন্ট বললাম। যা টাইগার সেন্সাস, টাইগার সেন্সাস, সেন্সাস মানে জানোই পপুলেশন কাউন্টিংটা, ইন আওয়ার ন্যাশনাল পার্ক অ্যান্ড দ্য টাইগার রিজার্ভ ইজ অফেন বেসড অন কি, দুই ভাগে, একটা হচ্ছে পায়ের ছাপ থেকে, আরেকটা হচ্ছে পটি দেখে। তো এই দুইভাবে কিন্তু আমরা বাঘেদের সংখ্যা কিন্তু আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাই। এবার যেটা বললাম, এই তিনটে গ্রাফ তো পিরামিড ছিল, যে এটা আমি বলেছিলাম এক্সপ্যান্ডিং, কারণ নিচের দিকটা বড় হচ্ছে এখানে, অর্থাৎ পপুলেশন ধীরে ধীরে বাড়ছে। এটা হচ্ছে স্টেবল, কারণ নিচের দিকটা প্রায় সমান রয়েছে, মানে মেনলি প্রি রিপ্রোডাক্টিভ আর রিপ্রোডাক্টিভ ফেজ, আর এখানে ডিক্লাইনিং, কারণ প্রি রিপ্রোডাক্টিভ ফেজটা কম রয়েছে রিপ্রোডাক্টিভ ফেজের থেকে। এবার কয়েকটা যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি, যেমন হচ্ছে আফ্রিকার দিকে দেখো, এটা কিন্তু অবভিয়াসলি দেখেই তোমরা বলতে পারছো এটা কিন্তু এক্সপ্যান্ডিংয়ের মতো রয়েছে, অর্থাৎ এই গ্রাফটা এখানে কিন্তু পপুলেশন বাড়ছে। এবার জাপানেরটা দেখো, জাপানের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু নিচের দিকটা ছোট হচ্ছে, অর্থাৎ এটা কি হবে, ডিক্লাইনিং। আর এই দেশেরটা দেখো, এক্ষেত্রে কিন্তু মোটামুটি স্টেবল রয়েছে। আর এই দিকে মোটামুটি পপুলেশন কীভাবে করা যায়, স্যার দুই দিকে দুটো কালার কেন, কারণ এটা কিন্তু মেল আর ফিমেলের রেশিওটাও মোটামুটি একটা আইডিয়া দিয়ে দেয় যে কোন বছর বয়সে কত মেল ফিমেল রেশিও রয়েছে। অর্থাৎ 70 to 74 এজে দেখো 3.6% রয়েছে মেল আর 4%-এর মতো রয়েছে ফিমেল। তো এটা জাস্ট একটা আইডিয়া, অত ডিটেলসে লাগবে না যেহেতু এনসিইআরটির বাইরে। হ্যাঁ, এরপর আমরা চলে আসছি পপুলেশন গ্রোথে। তো পপুলেশন গ্রোথে বেশ কিছু টার্ম রয়েছে যেগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো খুব সোজা একটা হচ্ছে, ধরো একটা দেশে
তোমাদের যদি একদম সোজাভাবে এক্সাম্পল দিয়ে বলি, একটা দেশ রয়েছে, কি দেশ, ধরো ইন্ডিয়ার কথাই বলছি, এই আমাদের ইন্ডিয়া রয়েছে, হ্যাঁ, ম্যাপ দেখে কিছু কি করো না, কারণ আমি অবভিয়াসলি ভালো পারি না। এই ধরো ইন্ডিয়া রয়েছে, এদিকটা বাংলাদেশ রয়েছে, এরকমভাবে এই ইন্ডিয়া। হ্যাঁ, তো এবার কি হচ্ছে, হেসো না, কোনো রকম হলো। এবার ইন্ডিয়াতে আমি যদি বলি, দেখো টোটাল জনসংখ্যা ধরে নিচ্ছি 100 জন ছিল আইডিয়ার জন্য, এবার জন্মালো 20 জন, ঠিক আছে, খুব ভালো কথা। দেখা যাচ্ছে মৃত্যু হলো 10 জনের, ডেথ। আর আশেপাশ থেকে বাংলাদেশ, চীন, এগুলো জায়গা থেকে, পাকিস্তান, এগুলো জায়গা থেকে লোক আসলো, মোটামুটি ইমিগ্রেশন যেটা সেটা হলো হচ্ছে 5 জন। আর ইন্ডিয়ার থেকে ধরো শ্রীলঙ্কায় আর অন্য কোথাও একটা, ধরো এদিকে ইমিগ্রেশন হলো, অর্থাৎ বাইরে লোক বেরিয়ে গেল 10 জন। এটা পুরো এই সব ঘটনা ঘটলো 1 বছরের মধ্যে, 1 ইয়ারে। তাহলে এখন পপুলেশন কত? প্রথমে ছিল 100, তারপরে এই ঘটনাগুলো ঘটলো। এবার যদি তোমাদের বলি তাহলে পপুলেশন কত, অবভিয়াসলি তোমরা খুব সহজেই বলে দেবে যে 100 জন ছিল, 20 জন জন্মালো, তো অবভিয়াসলি +20, তারপরে 10 জন মরলো, তার মানে -10, তারপর হচ্ছে ইমিগ্রেশন, অর্থাৎ আসলো হচ্ছে 5 জন, আর এমিগ্রেশন মানে হচ্ছে গেল হচ্ছে 10 জন, মানে -10। তাহলে টোটাল কতজন পপুলেশন হবে? টোটাল পপুলেশন হবে হচ্ছে এখন বর্তমানে 105। কিভাবে করলে অবভিয়াসলি বুঝতে পারলে। তাহলে এখানেও সেই একই কথা, যেটা জন্ম, বার্থ, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে ন্যাটালিটি। তাহলে এটাকে আমরা যোগ করব প্লাস টোটাল পপুলেশন ডেনসিটিতে। তারপরে যেই লোকগুলো আসছে, অর্থাৎ অন্যান্য দেশ থেকে ইন্ডিয়াতে আসছে, ওটাকে বলবো ইমিগ্রেশন। কীভাবে মনে রাখবে? ইন মানে ভেতরে ঢোকা, তো আই দিয়ে যেটা, ওটা ইমিগ্রেশন হচ্ছে যেটা আসছে। আর যেটা এমিগ্রেশন, যেটা ই দিয়ে এক্সিট, অর্থাৎ বেরিয়ে যাওয়া, ই দিয়ে এক্সিট, তো যারা চলে আসছে সেগুলো এমিগ্রেশন, তো সেটা মাইনাস হবে, যারা আসছে সেটা প্লাস হবে, জন্মাচ্ছে প্লাস হবে, আর যারা মরে যাচ্ছে সেগুলো ডেথ হবে। তাহলে খুব সোজা, যে প্রথমে পপুলেশন যেটা ছিল এটা, তারপর টোটাল মানে পপুলেশন ছিল, সরি, এটা, আর টোটাল হবে কত, অর্থাৎ 1 বছর পর আমি কত দেখব, T+1 টাইমে কত দেখব, এই 1 টাইমে যেই চেঞ্জটা হয়েছে, অর্থাৎ জন্ম যতজন হয়েছে প্লাস এসছে যতজন, মাইনাস যতজন মারা গেছে প্লাস ইন্ডিয়া ছেড়ে চলে গেছে যতজন। তো এইটা হচ্ছে আমার টোটাল ফর্মুলাটা, যে একটা পপুলেশন কত। এবার এই জিনিসটাই আমরা এনসিইআরটির লাইন বাই লাইন দেখি কি বলেছে। The size of population for any species is not static parameter. তো obviously population সবসময় চেঞ্জ হতে থাকছে। It keeps changing with time depending on various factor including, এবার সময়ের সাথে সাথে চেঞ্জ হয় কেন? কারণ ধরো ফুড কমে গেছে, পপুলেশন কমে যাবে, ফুডের অ্যাভেলেবিলিটি কমে গেছে। প্রিডেশন যদি বেড়ে যায়, শিকার বেড়ে গেলে সেক্ষেত্রে কমে যাবে। অ্যাডভার্স ওয়েদার যদি, অর্থাৎ ওয়েদার খুব বাজে হয়ে গেলে সেক্ষেত্রে কমে যাবে। আবার এগুলোর উল্টো হলেও পপুলেশন বেড়ে যাবে। হ্যাঁ, ইনফ্যাক্ট it is these changes in population density that give us some idea of what happening to the population. তো অবভিয়াসলি একটা আইডিয়া পাই পপুলেশন ডেনসিটি থেকে, যে ওটা পপুলেশনটা বাড়ছে না ডিক্লাইনিং বা কমছে। ফ্লারিশিং মানে বাড়া, আর ডিক্লাইনিং মানে কমা। হোয়াট এভার মাইট বি দ্য আলটিমেট রিজনস, দ্য ডেনসিটি অফ পপুলেশন ইজ in a given habitat during a given period and fluctuates due to the change in 4 basic প্রসেস, যেটা আমি বললাম, যে তাহলে টোটাল 4টা মেন কারণের জন্য চেঞ্জ হচ্ছে, যেগুলো বললাম। এবার না দেখে বলার চেষ্টা করো কি কি। একটা হচ্ছে কতজন জন্মাচ্ছে, জন্মানোটাকে কি বলবো? জন্মানোটাকে বলো ন্যাটালিটি। কতজন মরছে ওটা হচ্ছে মর্টালিটি। আর কতজন আসছে ওটা হচ্ছে আই, ইমিগ্রেশন। আর কতজন বেরিয়ে যাচ্ছে ওটা হচ্ছে ই, এমিগ্রেশন। ওকে, তো ওই কথাগুলোই এখানে বলেছে। তো যেমন ন্যাটালিটি, এটা হচ্ছে কতজন বার্থ, অর্থাৎ জন্মাচ্ছে, গিভেন পিরিয়ড অফ টাইম। অবভিয়াসলি সবসময় আমরা কি টাইমটাকে মেনটেন রাখবো, যে টাইম 1 বছরে বলছে না, 6 মাসে বলছে না, মাসে বলছে। ন্যাটালিটি মানে কি? কতজন জন্মাচ্ছে, তাহলে এটা অবভিয়াসলি অ্যাডেড হবে, প্লাস হবে। মর্টালিটি মানে একটা নির্দিষ্ট টাইমে কতজন ডেথ, অর্থাৎ মারা যাচ্ছে, তো অবভিয়াসলি এটা কি হবে? মাইনাস হবে। ইমিগ্রেশন মানে একটা নির্দিষ্ট স্পেসিফিক টাইমে কতজন ইন্ডিভিজুয়াল আসছে, হ্যাঁ। আর ইমিগ্রেশন মানে হবে কত পপুলেশন থেকে ইন্ডিভিজুয়াল চলে যাচ্ছে, লেফট।
অর্থাৎ এটা মাইনাস হবে। তারপর ওখান থেকে আমরা এই ইকুয়েশনটা পেলাম, বুঝতে পেরেছো? তো ওইটাই এখানে এক্সপ্লেন করেছে যে ইউ সি ফ্রম দ্য অ্যাভব ইকুয়েশন দ্য পপুলেশন ডেন্সিটি ইনক্রিজেস ইফ দ্য নাম্বার, এবার ইনক্রিজ হবে যদি বার্থ আর ইমিগ্রেশন অনেক বেশি হয়, মোর দেন দ্য ডেথ অফ আর এমিগ্রেশন। তো অবভিয়াসলি এই বার্থ আর ইমিগ্রেশন যদি বেশি হয় আর এইটা যদি কম হয় তাহলে পপুলেশন নাম্বারটা আলটিমেটলি বাড়বে, আর যদি উল্টোটা হয় তাহলে কমবে। হ্যাঁ, আন্ডার নর্মাল কন্ডিশন বার্থ অ্যান্ড ডেথস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। নর্মালি কী হয়, বার্থ আর ডেথটা মোস্ট ইম্পর্টেন্ট। কেন? কারণ অবভিয়াসলি ইন্ডিয়ার পপুলেশন কত, অনেক বেশি, আর ইন্ডিয়াতে আসছে যতজন বা বেরিয়ে যাচ্ছে যতজন সেটা তার কাছে অনেক কম। তো ইন্ডিয়ার পপুলেশন যেহেতু অনেক বেশি, তারা কতজনকে জন্ম দিচ্ছে সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, নাকি কতজন আসছে সেই সংখ্যাটা অনেকটা কম হয় জন্মের বা মৃত্যুর হারের থেকে। তো সেই জন্যই বলেছে নর্মালি সেটা অতটা মানে বার্থ আর ডেথের নাম্বারটা অনেক বেশি থাকে, কিন্তু ইমিগ্রেশন আর এমিগ্রেশনের নাম্বারটা অনেক কম থাকে। কিন্তু কোনো যদি নতুন পপুলেশন হয়, নিউ হ্যাবিটেট যদি হয়, যেটা সবে ফর্ম হয়েছে, সেখানে ইমিগ্রেশন বা এমিগ্রেশন কিন্তু কন্ট্রিবিউট অনেক বেশি করে বার্থ রেট বা ডেথ রেটের থেকে। কেন? কারণ নতুন পপুলেশন জাস্ট এসছে, তার ফলে ওইখানে কি হবে যে নতুন পপুলেশনটাই ইমিগ্রেশন, তো ওখানে ইমিগ্রেশন বা নতুন পপুলেশনের থেকে যদি অনেকজন চলে যায় তাহলে সেটা ইমিগ্রেশন অনেক বেশি হবে। তো সেইটা কিন্তু বার্থ রেট বা ডেথ রেটের থেকে অনেকটা বেশি এফেক্ট ফেলে। তো এতদূর আরামসে আশা করি বুঝতে পেরেছো। এরপরের লেকচারে গ্রোথ মডেলটা দেখবো। হ্যাঁ, আর কয়েকটা যদি এমসিকিউ করি যেটা হচ্ছে পপুলেশনের ক্ষেত্রে। হ্যাঁ, যেমন এখানে বলেছে, দেখো প্রশ্ন, ইন অ্যান্ড পপুলেশন 10,000 ইন্ডিভিজুয়াল রয়েছে, 500 ইন্ডিভিজুয়াল আর বর্ন মানে জন্মেছে 500 জন জন্মেছে ইন এ ইয়ার, দ্য বার্থ রেট কত হবে? তাহলে বার্থ রেট যদি আমরা দেখি কত হবে, সবসময় জানি 1000 জনে একদম ভেঙে ভেঙে যদি করি, 500 জন জন্মেছে এক বছরে। এবার বছরটা এক বলে দিয়েছে তো কোনো অসুবিধা নেই, এখানে যদি 2 বা 3 বলতো তাহলে অসুবিধা হতো, কারণ যদি আমি দেখি যে বার্থ রেট বললে নর্মালি আমরা ইয়ারে দেখি, তাহলে একজনে কত জন্মাবে? তাহলে একজনে জন্মাবে 500 বাই 10,000, তাহলে এটাই হয়ে গেল হচ্ছে বার্থ রেট। এবার এটা কাটাকুটি করলে কত হয়, নিচে হয়ে গেল 20, এটা হয়ে গেল 0.05 পার ইয়ার, তাহলে উত্তর হয়ে যাবে 0.05 পার ইয়ার। এটা উত্তর বোঝা গেছে আশা করি। এরপরে এটা তোমরা ভিডিও পজ করে এইটা করার চেষ্টা করো, 2 নম্বরেরটা। হ্যাঁ, তো দেখো ঠিক করেছো কিনা। পপুলেশনে 40 বার তার 10 জন মারা গেছে 1000 ইন্ডিভিজুয়ালে, দ্য গ্রোথ রেট অফ দ্য পপুলেশন, গ্রোথ রেট কত হবে? তাহলে প্রতি 1000 জনে চেয়েছে এটা। হ্যাঁ, তাহলে 1000 জনই আমাকে বলা আছে, তো কোনো অসুবিধা নেই। তো প্রতি 1000 জনে আর পার ইয়ারে চেয়েছে, এখানেও ইন এ ইয়ারের এটাই দিয়েছে, তাহলে প্রতি 1000 জনে কতজন বাড়ছে সেটাই হচ্ছে পপুলেশনের গ্রোথ রেট। তো 40 জন জন্মেছে অর্থাৎ +40, আর 10 জন মারা গেছে মানে -10, তার মানে টোটাল আলটিমেটলি বাড়লো কত? 30। তাহলে এটাই হচ্ছে 1000 পপুলেশনে 30 বেড়েছে ইন এ ইয়ার, এটাই হয়ে গেল তাহলে কি পপুলেশনের গ্রোথ রেট। তাহলে কত হবে এটার উত্তর বলো? পপুলেশনের গ্রোথ রেট হচ্ছে 30 হচ্ছে পার ইয়ার, 40 জন বার্থ, 10 জন ডেথ 1000 ইন্ডিভিজুয়ালে, তাহলে হয়ে গেল উত্তর সি। এখানে উত্তরটা ভুল আছে, এটা অবভিয়াসলি সি হবে, 30 জন বাড়ছে। হ্যাঁ, তারপর ইন এ পপুলেশন দ্য নাম্বার অফ মেল এত বলেছে, দ্য নাম্বার অফ ফিমেল এত বলে দিয়েছে। তো আগের লেকচারে তোমরা যেন আমি বলেছি নর্মালি আমরা সবসময় 1000 জন মেলে কটা ফিমেল আছে সেটা ধরে নিই, তাহলে সেক্স রেশিও কত হবে? এখানে আমরা দেখে নিই যে মেল আছে 48,000 আর ফিমেল আছে 52,000, তাহলে আমি এখানে ধরতে হবে 48,000-এ ফিমেল আছে 52,000, তাহলে একে আছে হচ্ছে 52,000 বাই 48,000, একদম নর্মাল ঐকিক নিয়ম। তাহলে 1000 জনে থাকবে ইন্টু 1000 করে দেবো, তাহলে 1 2 3 তিনটে শূন্য কেটে গেল। তারপর এটা যদি কাটাকুটি করি 48 আর 52, এটা তোমরা করে দেখো, যেটা উত্তর হবে সেটাই। বুঝতে পেরেছো? আশা করি উত্তর এটা ঠিক আছে বোধহয়, এটা একবার করে দেখে নেবে। তো উত্তর ওরকমভাবে আমরা কিন্তু বের করবো। তো আশা করি এতদূর ভালো মতো বোঝা গেছে। এনসিইআরটির প্রত্যেকটা লাইন ধরো মানে পড়ো, আর এতদূর দেখা হয়ে গেছে। এর পরের লেকচারে আমরা গ্রোথ মডেল থেকে শুরু করব। থ্যাংক ইউ।